হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কৌটিল্যের রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে, অর্থাৎ কৌটিল্যের রাষ্ট্র ব্যবস্থা কেমন ছিল এই নিয়ে। এই কৌটিল্যের রাষ্ট্র ব্যবস্থা কিন্তু যে সপ্তাঙ্গ তত্ত্ব নামেও কিন্তু পরিচিত। তো চলো শুরু করে দিই আজকের ক্লাসটি। দেখো, প্রথমত বলা যায় যে এই যে কৌটিল্যের যে রাষ্ট্র ব্যবস্থা রয়েছে এই সম্পর্কে যে আমি বললাম যে একে সপ্তাঙ্গ তত্ত্বও বলা হয় আর কি। তো এক্ষেত্রে কিন্তু 7টি উপাদানের কথা কিন্তু এই সপ্তাঙ্গ তত্ত্বের মধ্যে রয়েছে। চলো একটু দেখে নিই যে এক্ষেত্রে বলা হয়েছে যে এই যুগের যে ঐতিহ্যকে আর কি অনুসরণ করে কৌটিল্য, যিনি কি চাণক্য এবং হচ্ছে বিষ্ণুগুপ্ত নামে কিন্তু পরিচিত। এই কৌটিল্যই কিন্তু চাণক্য বা বিষ্ণুগুপ্ত নামে কিন্তু পরিচিত। তো এই কৌটিল্য হচ্ছে যে গ্রন্থটি আর কি রচনা করেছিলেন সেটি ছিল হচ্ছে যে অর্থশাস্ত্র, অর্থাৎ এই অর্থশাস্ত্রের রচয়িতা ছিলেন হচ্ছে কৌটিল্য। তো এই কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে কিন্তু মৌর্য যুগ সংক্রান্ত বিভিন্ন তথ্য সম্পর্কে জানা যায়। যেমন মৌর্য যুগের অর্থনীতি থেকে শুরু করে সেখানে সমাজ ব্যবস্থা কেমন ছিল, রাষ্ট্র ব্যবস্থা কেমন ছিল, এছাড়াও সমাজে নারীদের অবস্থান কেমন ছিল, দাস প্রথা কেমন ছিল, বিভিন্ন বিষয় সম্পর্কে কিন্তু এই কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে কিন্তু জানা যায়। তো সেই কৌটিল্যই কিন্তু তার যে অর্থশাস্ত্রে যে রাষ্ট্রের 7টি উপাদানের কথা বলেছেন, উপাদান বা রাষ্ট্রের যে 7টি অঙ্গের কথা আর কি বলেছেন, সেই অঙ্গগুলি হলো হচ্ছে প্রথম যেটা আর কি উপাদান রয়েছে সেটা হচ্ছে যে স্বামী বা যে রাজা। এছাড়াও যে দ্বিতীয় উপাদান রয়েছে সেটা হচ্ছে যে অমাত্য বা যে মন্ত্রী সম্পর্কে। তৃতীয় উপাদানের মধ্যে রয়েছে হচ্ছে জনপদ। চতুর্থ উপাদান রয়েছে হচ্ছে যে দুর্গ। পঞ্চম যে উপাদানটি রয়েছে সেটি হচ্ছে যে কোষ বা কোষাগার। ষষ্ঠ উপাদান রয়েছে দণ্ড বা যে বিচার ব্যবস্থা রয়েছে। এছাড়াও 7 নম্বর উপাদান রয়েছে হচ্ছে যে মিত্র বা বন্ধু। তো এই যে কৌটিল্য ছিলেন, এই যে তিনি আর কি বলেছেন যে একটি রাষ্ট্রের কিন্তু যে ক্ষমতার উৎসই হলো কিন্তু এই 7টি অঙ্গ, এবং এই যে 7টি অঙ্গের কথা বললাম এই 7টি অঙ্গকেই কিন্তু কৌটিল্য কি বলেছেন যে সপ্তাঙ্গ তত্ত্ব বলে কিন্তু উল্লেখ করেছেন। অর্থাৎ একটি রাষ্ট্রের ক্ষমতার উৎস হলোই কিন্তু এই 7টি অঙ্গ, অর্থাৎ রাজা, মন্ত্রী, জনপদ, দুর্গ, কোষ, যে বিচার ব্যবস্থা এবং হচ্ছে মিত্র। এই 7টি অঙ্গ নিয়েই কিন্তু কৌটিল্য তার হচ্ছে যে রাষ্ট্র ব্যবস্থার কথা কিন্তু বলেছেন। তো এক্ষেত্রে রাষ্ট্রের প্রথম অঙ্গ ছিল হচ্ছে যে আমি প্রথমে বললাম যে স্বামী বা রাজা, এটি কিন্তু রাষ্ট্রের প্রথম অঙ্গ এবং হচ্ছে যে প্রধান অঙ্গই ছিল কিন্তু এই স্বামী বা রাজা। তো এক্ষেত্রে তিনি হচ্ছে অর্থশাস্ত্রে তিনি রাজার কথা আর কি বলেছেন। তো রাজার যে উচ্চ ক্ষমতার কথা এই অর্থশাস্ত্রে কিন্তু কৌটিল্য বলা হয়েছে। তো এই যে গ্রন্থ রয়েছে এই গ্রন্থে কিন্তু তিনি বলেছেন যে জনগণের প্রতি কিন্তু রাজার একটা দায়িত্ব থাকবে। এছাড়াও জনগণের যে জীবন এবং সম্পত্তি রক্ষার দায়িত্বও থাকে কার উপরে, যে রাজার উপরে কিন্তু থাকে। এছাড়াও বলা যায় যে জনগণের সুখের সমৃদ্ধির কথা চিন্তা করাও কিন্তু রাজার একটা দায়িত্ব, বা বলা যায় যে রাজার কিন্তু প্রধান কাজ। এছাড়াও অর্থশাস্ত্রে বলা হয়েছে যে রাজা হচ্ছে যে অসহায় শিশু, এছাড়াও বয়স্ক মানুষ, সন্তানহীন মহিলাদের কিন্তু যে সাহায্য করবে। তো এই সমস্ত তথ্য মিলিয়ে বা সমস্ত ঘটনা মিলিয়ে বলা যায় যে রাজা কি করতেন, যে সমাজ ব্যবস্থা কিন্তু যে রক্ষার দায়িত্বে ছিল হচ্ছে রাজার উপরে। অর্থাৎ রাজাই কিন্তু যে রাজার যে উচ্চ ক্ষমতার কথাই কিন্তু এই অর্থশাস্ত্রের যে প্রথম অঙ্গ বা যে প্রধান উপাদান বা অঙ্গ সেক্ষেত্রে কিন্তু কৌটিল্য এই রাজার দায়িত্বর কথাই কিন্তু বলেছে। এটা ছিল হচ্ছে যে কৌটিল্যের আর কি রাষ্ট্র ব্যবস্থার মধ্যে যে প্রথম অঙ্গটা ছিল বা যে প্রথম উপাদানটি ছিল রাজা, সেটি নিয়ে। তো তার দ্বিতীয় উপাদানের মধ্যে ছিল হচ্ছে যে অমাত্য বা সেখানের যে মন্ত্রী রয়েছে, অমাত্য বা এটাকে কিন্তু মন্ত্রী বলা হয়। তো মন্ত্রী সম্পর্কে কৌটিল্যের রাষ্ট্র ব্যবস্থার যে দ্বিতীয় উপাদান ছিল বা রাষ্ট্রের যে দ্বিতীয় উপাদান ছিল সেটি হচ্ছে অমাত্য বা মন্ত্রী। তো এরা ছিলেন হচ্ছে শাসন বিভাগের যে প্রধান, অর্থাৎ রাজার পরে কিন্তু যে এদের কিন্তু অবস্থান ছিল এবং এরা হচ্ছে শাসন বিভাগের প্রধান ছিলেন। অর্থাৎ এরা ছিলেন হচ্ছে যে রাজার ভারপ্রাপ্ত কর্মচারী, অর্থাৎ রাজার যে সমস্ত ভার, অর্থাৎ যে শাসন বিভাগের প্রধান ছিলেন হচ্ছে এই অমাত্য বা মন্ত্রীরা। তো
তো এক্ষেত্রে কৌটিল্য বলেছেন যে রাজা অমাত্যদের যে নির্দেশ দেবেন এবং হচ্ছে অমাত্যদের পরামর্শ মেনেই কিন্তু রাজা চলবেন। অর্থাৎ রাজা এই অমাত্যদের কিন্তু নির্দেশও দেবেন এবং তাদের যে অমাত্যদের পরামর্শ মেনেই কিন্তু তিনি যে মানে রাজা আর কি চলবেন বা রাজা আর কি সিদ্ধান্ত নেবেন। তো এক্ষেত্রে বলা যায় যে এই অমাত্যদের ওপর কিন্তু রাষ্ট্রের শক্তির যে অনেকটাই যে অংশ সেটা কিন্তু নির্ভর করত। নেক্সট রয়েছে দেখো যে রাষ্ট্রের তৃতীয় অঙ্গ, অর্থাৎ প্রথম অঙ্গে ছিল রাজা, দ্বিতীয় অঙ্গে ছিল মন্ত্রী বা যে অমাত্য, তৃতীয় অঙ্গ ছিল হচ্ছে রাষ্ট্রের যে জনপদ। তো এই জনপদ বলতে কৌটিল্য বুঝিয়েছেন হচ্ছে যে ভূখণ্ডকে। তো এক্ষেত্রে তিনি বলেছেন যে রাষ্ট্রের ভূখণ্ড যদি আদর্শ হয় তবেই কিন্তু যে রাষ্ট্রের শক্তি বা ক্ষমতা অন্য রাষ্ট্রের তুলনায় কিন্তু সব থেকে আর কি বেশি হবে। তো এক্ষেত্রে তিনি আরও জনপদ বলতে কৌটিল্য বলেছেন যে দেশের জনসংখ্যার কথাও কিন্তু বলেছেন। অর্থাৎ জনপদে তিনি বলেছেন জনপদ হলো হচ্ছে যে অর্থশাস্ত্রের রাষ্ট্রের যে ভূখণ্ডকে তিনি জনপদ বলতে বুঝিয়েছেন। তিনি কি বলেছেন যে রাষ্ট্রের একটা ভূখণ্ড যদি আদর্শ হয় তবেই কিন্তু সেই রাষ্ট্রের যে শক্তি সেটা কিন্তু অন্য রাষ্ট্রের তুলনায় সেটা কিন্তু বেশি হবে। তো এক্ষেত্রে তিনি বলেছেন যে জনপদ বলতে আরও দেশের কিন্তু যে জনসংখ্যা রয়েছে সেটার কথাও কিন্তু বুঝিয়েছেন। রাষ্ট্রের যে চতুর্থ অঙ্গ বা যে উপাদান রয়েছে সেটা ছিল হচ্ছে দুর্গ। তো এক্ষেত্রে তিনি বলেছেন যে কৌটিল্যের মতে হচ্ছে এই যে দুর্গ রয়েছে এই দুর্গ হবে হচ্ছে যে সাম্রাজ্যের শক্তির মূল উৎস। কৌটিল্য কিন্তু তার যে অর্থশাস্ত্র রয়েছে সেই অর্থশাস্ত্রে কিন্তু 4 ধরনের দুর্গের কথা বলেছেন। কি কি সেগুলি দেখো, এগুলি হলো হচ্ছে যে পার্বত্য দুর্গ, জল দুর্গ, মরু দুর্গ এবং হচ্ছে অরণ্য দুর্গ। এই 4 ধরনের দুর্গর কথা কিন্তু কৌটিল্য তার অর্থশাস্ত্রে কিন্তু বলেছেন। এবং এই যে দুর্গগুলি এগুলি কিন্তু সামরিক দিক থেকে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। তো এটা ছিল যে কৌটিল্যের যে চতুর্থ অঙ্গ ছিল বা যে 4 নম্বর যে উপাদানটি রয়েছে রাষ্ট্রের সেটা ছিল হচ্ছে দুর্গ। তারপরে রয়েছে হচ্ছে যে পঞ্চম অঙ্গ যেটা রয়েছে রাষ্ট্রের পঞ্চম অঙ্গ ছিল হচ্ছে কোষ বা যে কোষাগার। তো এক্ষেত্রে তিনি বলেছেন যে রাষ্ট্রের শক্তির যে অনেকটাই আর কি নির্ভর করতো কি এই কোষ বা কোষাগারের উপর। এই কোষ বলতে তিনি হচ্ছে যে কোষাগারকেই কিন্তু বুঝিয়েছেন এবং এটি ছিল হচ্ছে রাষ্ট্রের অর্থ ভাণ্ডার। তো রাজা কিন্তু যে তার রাজ্যের জন্য যে সমস্ত যে ব্যয় করতে হতো সেগুলি কিন্তু এই কোষ থেকেই বা যে এই যে অর্থ ভাণ্ডার বুঝিয়েছে এই অর্থ ভাণ্ডার থেকেই কিন্তু করতো। অর্থাৎ একটা রাজা তার রাজ্যের জন্য যে সমস্ত যাবতীয় ব্যয় করতো সেটা করতো কোথা থেকে, যে এই অর্থ ভাণ্ডার থেকেই কিন্তু সেই তার রাজ্যের জন্য যে সমস্ত যাবতীয় ব্যয় করা হতো সেটা কিন্তু তিনি এই অর্থ ভাণ্ডার থেকেই করতেন। নেক্সট রয়েছে হচ্ছে যে রাষ্ট্রের ষষ্ঠ অঙ্গ। তো রাষ্ট্রের ষষ্ঠ অঙ্গ ছিল হচ্ছে দণ্ড। এবার এই দণ্ড বলতেই বোঝাতো হচ্ছে যে বিচার ব্যবস্থা সেখানে, অর্থাৎ যে দুষ্কৃতীদের দমনের জন্য রাষ্ট্রের এই যে দণ্ড উপাদানটি ছিল এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল। এক্ষেত্রে কি হতো, রাজা হচ্ছে যে জরিমানা এবং যে শাস্তি এমনকি মৃত্যুদণ্ড দিয়েও দুষ্কৃতীদের কিন্তু যে দমন করতেন। এছাড়াও কৌটিল্য বলেছেন যে অপরাধ নির্ণয়ের মাধ্যমে কিন্তু যে শাস্তি হতো দোষীদের বা যে মানে আর কি দোষী ব্যক্তিদের যে শাস্তি সেটা কিন্তু তার অপরাধ যেটা নির্মাণের ক্ষেত্রেই কিন্তু সেটা তিনি দিয়ে থাকতেন। তো এক্ষেত্রে রাষ্ট্রের যে সপ্তম অঙ্গ ছিল সেটি ছিল হচ্ছে মিত্র বা বন্ধু। তো কৌটিল্য তার অর্থশাস্ত্রে এক্ষেত্রে বলেছেন যে তার যেটা লাস্টে রয়েছে তার সপ্তম অঙ্গ যেটা রয়েছে বা সপ্তম যে উপাদানটি রয়েছে তিনি সেখানে বলেছেন যে রাষ্ট্র থেকে মানে যে রাষ্ট্র থেকে কোনো রকমের আক্রমণের সম্ভাবনাই থাকবে না সেই রাষ্ট্র হবে সংশ্লিষ্ট রাষ্ট্রের বন্ধু বা মিত্র। তো এটা হচ্ছে যে তার যে সপ্তম অঙ্গ বা যে 7 নম্বর যে উপাদান রয়েছে রাষ্ট্রের সেখানে কিন্তু বলা হয়েছে। অর্থাৎ কৌটিল্য ছিলেন হচ্ছে যে অর্থশাস্ত্রের রচয়িতা এবং তিনি কি রাষ্ট্রের যে 7টি তত্ত্বের কথা বলেছেন বা 7টি অঙ্গের বা উপাদানের কথা বলেছেন। সেই 7টি উপাদান হচ্ছে যে রাজা, তারপরে মন্ত্রী, এছাড়াও রয়েছে হচ্ছে যে কোষ রয়েছে, তারপরে হচ্ছে যে দুর্গ রয়েছে, এছাড়াও যে দণ্ড রয়েছে, মিত্র রয়েছে, আরও কিন্তু যে রয়েছে। তো এই পরপর তিনি কিন্তু যে বলেছেন প্রথমে রাজার দায়িত্ব কি, যে মানে বিভিন্ন জায়গায় আর কি যে তার একটা দায়িত্ব থাকে সেটা পালন করা।
তারপরেও তিনি কিন্তু তার বিভিন্ন যে আরও যে অঙ্গগুলি রয়েছে বা উপাদানগুলি রয়েছে সেখানে কিন্তু তাদের যে কর্তব্য বা যেটা আর কি বলা হয়েছে, যেমন এখানেই যে কোষে কি বলা হয়েছে, এটি হলো হচ্ছে যে রাষ্ট্রের অর্থ ভাণ্ডার এবং রাজা তার রাজ্যের জন্য যে সমস্ত ব্যয় করতেন যাবতীয় সেটা কিন্তু সেই অর্থ ভাণ্ডার থেকেই করতেন। এছাড়াও তিনি আর কি বলেছেন যে দণ্ডের কথা, অর্থাৎ যে বিচার ব্যবস্থার কথা, কিভাবে শাস্তি দেওয়া হতো, কিভাবে রাজা জরিমানা নিত, এছাড়াও কিভাবে মৃত্যুদণ্ড দিয়েও যে দুষ্কৃত যে ব্যক্তিরা ছিল তাদের শাস্তি দেওয়া হতো বা তাদের যে দমন করা হতো। এছাড়াও লাস্টের উপাদানে তিনি বলেছেন যে বন্ধু বা যে মিত্র। তো এখানে তিনি বলেছেন যে যে রাষ্ট্র থেকে আক্রমণের কোনো রকমই কোনো সম্ভাবনা থাকবে না সেই রাষ্ট্র হবে সংশ্লিষ্ট রাষ্ট্রের কিন্তু বন্ধু বা মিত্রের কথা কিন্তু বলেছেন। তো এই যে 7টি তত্ত্ব ছিল বা যে সপ্তাঙ্গ তত্ত্ব ছিল বা যে কৌটিল্যের রাষ্ট্র ব্যবস্থা ছিল, এই রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে কিন্তু আজকে আমার ক্লাস কিন্তু এতটুকুই ছিল। ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই, সেটা হলো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ, 6295916282 এবং 7076398606। এই দুটি নাম্বার হলো আমাদের কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা কিন্তু দেরি না করে স্ক্রিনে দেওয়া এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। আজকের ক্লাস এতটুকুই ছিল, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।